আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। হ্যালো অমিত, আমি স্বাগতাদি লিখছি। অনেকদিন পর আমি আবারও একটা ঘটনা তোমাকে পাঠালাম। তোমার এপিসোডগুলো শুনতে শুনতে আমি বারবার ভেবেছি তোমাকে ঘটনা পাঠাবো, কিন্তু দুটো ঘটনার পর আর পাঠাতে পারিনি। যাই হোক, আজ সময় করে বসে পড়লাম লিখতে। আজ যে ঘটনাটা বলবো সেটা ঘটেছিল আমার এক দাদার সঙ্গে। আমি সেই দাদার বয়ানেই তোমাকে ঘটনাটা বর্ণনা করছি। আজ থেকে প্রায় 21 বছর আগের কথা। তখন আমি ক্লাস 9-এ পড়ি। বাবা আমাকে একটা নতুন সাইকেল কিনে দিয়েছে নতুন ক্লাসে ওঠার উপহার হিসেবে। নতুন সাইকেল নিয়ে আমার তো আনন্দের আর কোনো ঠিকানাই ছিল না। বাড়ি থেকে খুব কাছেই ছিল, হেঁটে যেতাম স্কুলে। কিন্তু নতুন সাইকেল পাওয়ার পর যখন সাইকেল নিয়ে স্কুলে যাওয়া শুরু করলাম, বন্ধুদের মধ্যে আমার একটা রোয়াব বেড়ে গিয়েছিল। যদিও এখনকার বাচ্চারা সেসব ইমোশনগুলো অতটা অনুভব করতে পারবে না, কারণ তারা মোবাইল ফোন নিয়েই ব্যস্ত। কার কাছে কত দামের মোবাইল আছে সেটাই এখন কম্পিটিশন। যাই হোক, আমি ঘটনায় ফিরে আসি। আমাদের বারাসাতে কাজীপাড়া বলে একটা জায়গা আছে। সেখানে আমি প্রাইভেট টিউশন পড়তে যেতাম। যেদিন পড়া থাকতো সেদিন তো যেতামই, আবার যেদিন পড়া থাকতো না সেদিনও যেতাম স্যারের সাথে গল্প করতে। আসলে কোচিং শেষ হয়ে গেলে স্যার সমস্ত স্টুডেন্টদেরকে একটা করে গল্প শোনাতো। যেহেতু স্যারের সাথে আমাদের পারিবারিক একটা পরিচিতি আছে, তাই আমি গেলে স্যার কোনো আপত্তি করতো না। আর একটা বিষয় বলি, আমার যে এই পান খাওয়ার নেশা সেটাও স্যারের কাছ থেকেই পাওয়া। না, উনাকে আমি দোষ দেব না, উনি আমাকে পান খাওয়ার জন্য ইনফ্লুয়েন্স করেনি। তবে স্যার মাঝে মাঝে আমাকে বলতো, যা তো অনি, আমার জন্য একটা পান নিয়ে আয়। স্যারের জন্য পান আনতে যেতাম, আর আমিও চুপি চুপি পান খেতাম। তো যাই হোক, সময়টা ছিল ভরা বর্ষাকাল। সারাদিন চুপচুপ করে বৃষ্টি, কিন্তু তবুও আমার যে নেশা স্যারের কাছে গল্প শুনবই। বৃষ্টিটা একটু কমতেই আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম স্যারের বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে স্যারের বাড়ির দূরত্ব মোটামুটি 1.5 কিলোমিটার। সময় মতো পৌঁছেও গিয়েছিলাম। তখন দেখছি ক্লাস 10-এর ব্যাচ পড়ানো চলছে। স্যার আমাকে দেখে বলল, কিরে তুই এসেছিস? এক কাজ করতো, আমার জন্য একটা পান নিয়ে আয়। আমিও দেখলাম এখনও আধ ঘন্টার মতন বাকি আছে স্যারের পড়ানো, তাই আমি স্যারের কাছ থেকে টাকা নিয়ে পানের দোকানে চলে গেলাম। স্যারের জন্য পান কিনে সেটা পকেটে রাখলাম, আর আমি একটা পান মুখের মধ্যে পুরে এদিক ওদিক সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। ভাবলাম ঠিক আছে, অনেকটা সময় বাকি আছে, আর বৃষ্টিও যখন পড়ছে না, একটু ঘুরিয়ে নিই। কাজীপাড়ার কাছাকাছি পেয়ারা বাগান বলে একটা জায়গা ছিল। আমি সাইকেল নিয়ে সেদিকেই রওনা দিলাম। ঘুরতে ঘুরতে অনেকটা সময় পার হয়ে গেছে। কত সময় পার হয়েছে আমি জানি না, কিন্তু বিকেল থেকে সন্ধে নেমে এসেছে। আমার মনে হলো আর বেশি দেরি করা উচিত হবে না, আমাকে স্যারের বাড়ির পথে ফিরতে হবে। কিন্তু যখন আমি সাইকেল ঘুরিয়ে স্যারের বাড়ির দিকে ফিরব ঠিক করলাম, তখন পড়লাম এক মুশকিলে। আর কিছুতেই পথ খুঁজে পাচ্ছি না। এদিক সেদিক এগুলি সেগুলি ঢুকে আমি রাস্তা ঠাহর করতে পারছি না। সবথেকে আশ্চর্যকর বিষয় হলো, রাস্তায় কোনো লোকজনও দেখতে পাচ্ছি না। বাড়িঘর আছে, সেই ঘরে আলো জ্বলছে। কোনো কোনো ঘর যদি অন্ধকার ছিল, কিন্তু রাস্তাতে কোনো লোকজন নেই। মিনিট 15 এইভাবে কেটে যাওয়ার পর আমার এবার ভয় করতে শুরু করলো। আমি পথ ভুলে গেলাম না তো? কিন্তু তবুও সাহস নিয়ে আমি সাইকেল চালিয়ে এগোতে লাগলাম। হঠাৎ করে একটা জায়গায় এসে থমকে দাঁড়ালাম। লাইট পোস্টের ঝিমানো আলো গিয়ে পড়েছে একটা দেওয়ালের ওপর, আর তার মধ্যে লেখা রয়েছে দেগঙ্গা পঞ্চায়েত। লেখাটা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বারাসাত থেকে দেগঙ্গার দূরত্ব কমপক্ষে 18 থেকে 19 কিলোমিটার। আমি এতটা রাস্তা সাইকেল চালিয়ে আসলাম কি করে, সেটাই আমার মাথায় ঢুকছে না। এবার সত্যি আমার কান্না পাচ্ছে। আমি কি করব দিক ঠিক করতে পারলাম না। এরপরে উপরি পাওনা হিসেবে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো। আমি কোনো কিছু না ভেবে
গায়ের জোরে সাইকেল চালাতে শুরু করলাম। কিন্তু যত জোরে সাইকেল চালাচ্ছি আমি যেন লোকালয় থেকে ফাঁকা এলাকার মধ্যে ঢুকে যাচ্ছি। চারিদিকে ধান ক্ষেত, মাঝখান থেকে মাটির রাস্তা, বাড়িঘরগুলো চোখের সামনে থেকে যেন আস্তে আস্তে উধাও হয়ে গেল। আমার স্পষ্ট মনে আছে আমি 1 ঘন্টারও উপরে সাইকেল চালিয়েছি দেওয়ালের মধ্যে দেগঙ্গা লেখা দেখার পর থেকে। দুপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে মাটির রাস্তা। আমি সাইকেল চালাচ্ছি অনেকক্ষণ ধরে, কিন্তু কোনো কিছুরই দেখা পাইনি। অনেক কষ্টে কান্না আটকে রেখেছি, মনে মনে ভগবানের নাম নিচ্ছি। এরপর হঠাৎ করে কিছু দূরে একটা ঝুপড়ির মতন দোকান চোখে পড়ল। মনে হয় গ্রামেরই চায়ের দোকান হবে। ঊর্ধ্বশ্বাসে সেদিকে সাইকেল চালিয়ে গেলাম। দোকানটার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম একজন বয়স্ক মুসলিম ভদ্রলোক দোকানে বসে আছেন। আমি হাঁপাতে হাঁপাতে গিয়ে তার দোকানের সামনে একটা বেঞ্চের ওপরে বসলাম। সেই লোকটি আমার দিকে কিছুক্ষণ সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর জিজ্ঞেস করল, কিরে খোকা, তুই কার বাড়ির ছেলে? আমি একটু ইতস্তত করে বললাম, আমার বাড়ি না এখানে না, আমি এখানে এক আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছি। আসলে আমি মনে মনে ভয় পাচ্ছিলাম যে যদি কোনো দুষ্টু লোক হয় আমার কাছে নতুন সাইকেল যদি বাচ্চা মানুষ দেখে ভয় দেখিয়ে সাইকেলটা নিয়ে নেয়, তাহলে তো বাড়ি ফিরে বাবার কাছে মার খেতে হবে। সে ভয়ে আমি একটু অভিনয় করার চেষ্টা করলাম। তারপর আমি বললাম, আচ্ছা চাচা, এখান থেকে পেয়ারা বাগানটা কত দূর হবে বলতে পারো? আসলে আমার মনে একটাই চিন্তা ছিল, পেয়ারা বাগানটা যদি আমি চিনতে পারি তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার সেই চাচা বলল, তুই পথ হারিয়েছিস তাই না রে বেটা? তখন আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ চাচা, আমি পথ ভুলেছি, আমাকে একটু সাহায্য করো, আমি কোথায় চলে এসেছি বুঝতে পারছি না। এরপর আমি সমস্ত ঘটনা খুলে চাচাকে বললাম। সব কিছু শুনে চাচা আমাকে বলল, সন্ধ্যের সময় কোনো কবরস্থানের পাশ থেকে এসেছিস? আমি বললাম, সেটা তো খেয়াল করিনি, তবে কাজীপাড়ার ওইদিকে একটা জায়গায় বিশেষ করে পেয়ারা বাগানের কাছাকাছি কবরস্থান আছে। এরপর চাচা আমাকে বলল, দেখ, কিছুক্ষণ পরে আমার একটা গাড়ি আসবে, আমি আমার জিনিসপত্র গুটিয়ে সে গাড়িতে করেই যাব। তুই আমার গাড়ির পেছন পেছন আসবি, আমি তোকে পথ দেখিয়ে দেব। আমার কাছে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। 10 মিনিটের মধ্যে একটা ইঞ্জিন ভ্যান এসে উপস্থিত হলো চাচার ওই ঝুপড়ি দোকানের সামনে। চাচা দোকান বন্ধ করে তার ব্যাগপত্র গুছিয়ে ওই ইঞ্জিন ভ্যানের উপরে চেপে বসল। চাচা আমাকে বলল, তুই সাইকেল চালিয়ে আমার গাড়িকে অনুসরণ করে আয়। আমি সেটাই করলাম। অন্ধকার রাস্তা, চারিদিকে কিছুই দেখা যায় না, একটা লাইট পোস্ট পর্যন্ত নেই। অন্ধকার থাকতে থাকতে যেটুকু চোখ সয়ে যায় আর চাচার হাতে হ্যারিকেনের আলো, ওটুকুতেই আমাকে পথ দেখে দেখে যেতে হচ্ছে। তবুও এই জনমানবহীন এলাকায় আমি যে একটা মানুষের দেখা পেয়েছি, এটাই অনেক। সে সময় কোনো কিছু আর মাথায় আসছিল না। মনে হচ্ছিল কতক্ষণে আমি পথ চিনে এখান থেকে বেরোতে পারবো। বেশ কিছুটা পথ যাওয়ার পর চাচার গাড়িটা দাঁড়ালো। চাচা আমাকে কাছে রেখে বলল, আমি আর যাব না, ওই পাশে যে গলিটা দেখছিস ওই গলি থেকে আমাকে ভেতরে যেতে হবে। আমি বললাম, তাহলে আমি পথ চিনব কি করে? চাচা আমাকে কাছে ডেকে আমার মাথায় হাত দিয়ে আরবি ভাষায় কি যেন একটা মন্ত্র পড়ল। তারপর আমার গায়ে 3টা ফু দিয়ে দিল। এরপর আমাকে বলল, আর কোনো চিন্তা নেই, তুই এবার চলে যা। এই যে সোজা পথ দেখছিস, এই পথ ধরে সাইকেল চালাবি, কোনো জায়গায় দাঁড়াবি না, কোনো গলিতে ঢুকবি না, কারো ডাকে সাড়া দিবি না। আমি বললাম, তাহলে আমি পথ পেয়ে যাব? উনি বললেন, হ্যাঁ বেটা, তুই যা, তুই ঠিক পথ পেয়ে যাবি, আল্লাহ সব ঠিক করে দেবে। আমি চাচাকে বললাম, আমার কাছে 10 টাকার বেশি কিছুই নেই, আপনাকে কি দেব? আপনি বলুন না আপনার ঠিকানাটা, পরে আমি এসে নিজের সামর্থ্য মতো আপনাকে কিছু দিয়ে যাব। বিপদের সময় আপনি আমার যে উপকার করলেন আমি কোনোদিনও ভুলব না। আমার কথা শুনে সেই বৃদ্ধ চাচা হো হো করে হেসে উঠল। তার হাসি যেন আকাশে বাতাসে গম গম করে উঠল। অন্ধকারময় নিঝুম পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গেল চাচার হাসিতে। এক মুহূর্তের জন্য আমিও ভ্যাবাচেকা খেয়ে গেলাম।
তারপর চাচা আমাকে বলল, তুই আমাকে কি দিবি? তোর সেই সামর্থ্য নেই আমাকে কিছু দেওয়ার, শুধু জীবনে একটু ভালো মানুষ হবি, এটাই বলতে পারি। মানুষের বিপদে দাঁড়াবি। তখন আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। তবুও ওনার কথাগুলো আমি শুনলাম। উনি আমাকে আবারও কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বলল, বেটা, তোর এখানে আর আসতে হবে না। আর তুই এখানে আসার চেষ্টা করলেও ওই জায়গা কখনো খুঁজে পাবি না, আমাকেও আর খুঁজে পাবি না। যা, বাড়ি যা। ওনার কথার তাৎপর্য বোঝার মতো মানসিক অবস্থা বা সময় কোনোটাই তখন আমার ছিল না। আমি সেখান থেকে চাচার নির্দেশ করা রাস্তা ধরে সাইকেল চালাতে শুরু করলাম। আর বললে তোমরা বিশ্বাস করবে না, মাত্র 5 থেকে 7 মিনিট সাইকেল চালানোর পরে মেঠো রাস্তা ফেলে আমি বারাসাত টাকি রোডে উঠে পড়লাম। সেটা আমার কাছে একেবারে অবিশ্বাস্য একটা ব্যাপার। 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুরেও আমি রাস্তা খুঁজে পাইনি। আর চাচা বলে দেওয়া রাস্তা দিয়ে এসে আমি মিনিট 7 মধ্যে বড় রাস্তা পেয়ে গেলাম। যখন আমি টাকি রোডে উঠলাম তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। পরিচিতি রাস্তা দেখে আমার বুকে যেন জল এলো। প্রবল বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চারিদিকে আলো, গাড়ি ঘোড়া সব কিছু দেখে মনে যেন সাহস বাড়ল। আমি যখন বাড়ি গিয়ে পৌঁছালাম তখন রাত 10:30 বাজে। বাড়িতে বাবা মা সকলেই খুব চিন্তা করছিল। তারা কয়েকবার স্যারের বাড়ির ল্যান্ডলাইনে ফোনও করেছিল। স্যার ওদের বলেছিল, আমি তো ভেবেছিলাম ও বাড়ি পৌঁছে গেছে। আমার এখান থেকে বেরিয়ে দোকানে গেল পান আনতে আমার জন্য, তারপর আর ফিরে এলো না। আমি ভেবেছিলাম বাচ্চা ছেলের খেয়াল, হয়তো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, বাড়ি ফিরে গেছে। আমি যখন বাড়ির সামনে গিয়ে কাক ভেজা হয়ে দাঁড়িয়েছি, মা আমাকে কিছু একটা বলতে যাবে, তার আগেই আমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরদিন সকালে যখন আমার জ্ঞান আসে তখন আমার সারা শরীরে প্রচণ্ড ব্যথা, গায়ে জ্বর 102। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে জ্বর থেকে উঠে পুরোপুরি সুস্থ হতে আমার সময় লেগেছিল 17 দিন। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমি বাড়ির সবাইকে বলেছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করেনি। সবাই ভেবেছিল আমি হয়তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি করেছি আর বাড়িতে এসে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি। আর সত্যি যদি কেউ প্রমাণ চায় আমি পথ হারিয়েছিলাম, সেই প্রমাণ যাতে না দিতে হয় তাই ওই চাচার কথা শেষ বাক্য শোনাচ্ছি যে, বেটা, তোর এখানে আর আসতে হবে না। আর তুই এখানে আসার চেষ্টা করলেও এই জায়গা কখনো খুঁজে পাবি না, আমাকেও আর খুঁজে পাবি না। যা, বাড়ি যা। আর জ্বর সেটা বৃষ্টিতে ভেজার কারণে হয়েছে, কিন্তু আসল সত্যিটা তো আমি জানি। এরপর মাস 4 কেটে গেছে। আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলাম। আমার মনে তখনও সেই চাচার কথা গেঁথে গিয়েছিল। আমি আর আমার এক বন্ধু ঠিক করি আমরা দিগঙ্গা যাব আর সেই জায়গাটাকে খুঁজে বের করব। বার কয়েক বাসে করে গিয়েছি, ঘোরাঘুরি করেছি, দিনের আলো থাকতে থাকতে ফিরে এসেছি, কিন্তু বিশ্বাস করো সেই জায়গাটা আমি খুঁজে পাইনি। কোথায় সেই ধান ক্ষেত আর কোথায় সেই চাচার ঝুপড়ি দোকান। এরপর অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আমি স্কুলের গণ্ডি পেরিয়েছি, কলেজে উঠেছি। তখনও বন্ধুদের সাথে নিয়ে বাইকে করে গিয়েছি, কিন্তু আমি আর কখনো সেই জায়গা আর সেই লোকটাকে খুঁজে পাইনি। জানি না সেদিন আমার সাথে কি হয়েছিল। আমি কি সেদিন অন্য কোনো ডাইমেনশনে চলে গিয়েছিলাম নাকি অন্য কোনো দুনিয়াতে? ব্যাপারটা হয়তো একই, তবে এই জবাব আমার কাছে নেই। এটা হয়তো কোনো ভুতুড়ে ঘটনা নয়, হয়তো এমন কোনো ঘটনার ব্যাখ্যা এই পৃথিবীতে কারোর কাছেই নেই। সবথেকে বড় কথা, সেই সময় বুঝতে না পারলেও আমি এখন ভাবি, এমন একটা জায়গা যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই, লোকজনের দেখা পর্যন্ত নেই, তাহলে সেই চাচা সেখানে চায়ের দোকান কেন বানিয়েছিল? এই উত্তর তো আমার কাছে আজ অবধি নেই। তো অমিত, এই ছিল আমার সেই দাদার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের জমজমাট একটি ঘটনাটাতে একটা কেমন যেন গা ছমছমে ব্যাপার আছে, তাই না? আর সেই পুরনো একটা নস্টালজিয়া ফিল আছে, কারণ আমরা ছোটোবেলায় সব থেকে বেশি এমন টাইপেরই ঘটনা শুনতাম। তখন তো আর এরকম সোশ্যাল মিডিয়া ছিল না যে বিভিন্ন ধরনের ঘটনা আমরা শুনতে পাবো। এখন যেমন সোশ্যাল মিডিয়ার দৌলতে, আমাদের মতন কিছু পরিবারের দৌলতে আমরা এখন সবাই মিলে এরকম ঘটনা শুনছি এবং সবাইকে শোনাতে পারছি, কিন্তু আগে তো এই বিষয় ছিল না। আমরা সবসময় দাদু, ঠাকুমা, জেঠু, জেঠিমা এদের কাছেই ঘটনা শুনতাম।
যাই হোক, তোমাদের ঘটনাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা তারা আর একদম দেরি না করে ঘটনা শেয়ার করে দাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। দাদা, আমার নাম শেখ রাজীব হোসেন। আমার বাড়ি দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর বাজারে। আজ আমি তোমাকে যে ঘটনার কথা বলছি সেটা ঘটেছিল আজ থেকে 16 বছর আগে। ঘটনাটা আমার ছোট মামার সাথে ঘটেছিল। সালটা ছিল 2009। তখন আমার সবে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এখন 3 মাস ছুটি থাকবে। আর তখনই আমার এক মামার বিয়ে ছিল। উনি আমার নিজের মামা নন, আমার মায়ের মামাতো ভাই হয়। তাই সেই মামার বিয়ে উপলক্ষে আমি মামার বাড়িতে গিয়েছিলাম। আমার মামার বাড়ি হলো শিবরামপুর মুচিপাড়ায়। আমার যখন মাধ্যমিক পরীক্ষা চলছিল সেই সময়ে মামাদের পাশের বাড়ির একটা মামার বিয়ে হয়েছিল। আর সেই মামার বিয়েতেও আমার নেমন্তন্ন ছিল। কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য আমি সেই মামার বিয়েতে যেতে পারিনি। মাধ্যমিক পরীক্ষার পর মামার বাড়িতে গিয়ে শুনলাম সেই প্রতিবেশী মামাটার বিয়ের দিন বিকেলে একটা দাদা বাসের চাকার নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে। ওই দাদাটার সাথে নাকি ওর স্ত্রীর ঝগড়া হয়েছিল। সেই রাগে দুঃখে দাদাটা আত্মহত্যা করেছে। আমার ছোট মামি বলেছিল দাদাটা যেদিন আত্মহত্যা করে সেদিন বিকেলে দাদাটা নাকি রাস্তার ধারে একটা মুদিখানা দোকানের সামনে দাঁড়িয়েছিল। দোকানটা তখন বন্ধ ছিল আর দাদাটা দোকানের সামনে দাঁড়িয়েছিল। দাদাটাকে দেখে কারোরই মনে হয়নি যে দাদাটা এক্ষুনি আত্মহত্যা করবে। একটা বাস ওই দোকানের দিকে আসছিল। তখনও পর্যন্ত কেউ বুঝতে পারেনি। যেই বাসটা দোকানের সামনে আসে দাদাটা সঙ্গে সঙ্গে বাসের সামনে ঝাঁপিয়ে পড়ে আর বাসের চাকার নিচে মাথাটা দিয়ে দেয়। অত তাড়াতাড়ি বাসের চালক কিছুই করতে পারে না। বাসের চাকাটা দাদার মাথার উপর দিয়ে চলে যায়। চারিদিক থেকে লোকজন ছুটে আসে। সে কি ভয়ানক দৃশ্য! সারা রাস্তা রক্তে ভর্তি হয়ে গেছে। মানে সে দৃশ্য দেখার মতো নয়। আমি সব কিছু দেখিনি, শুধু ছোট মামির কাছ থেকে শুনেছি। আমি যে মামাটার বাড়িতে বিয়েতে গিয়েছিলাম সেই মামার বিয়েটা খুব ভালোভাবেই মিটল। সব কিছু ভালোভাবেই পার হলো। বিয়ে মিটে যাওয়ার পরেও আমি মামার বাড়িতেই ছিলাম। আসল ঘটনাটা এরপর থেকেই শুরু হয়েছিল। মামার বিয়ে মিটে যাওয়ার বেশ কিছুদিন পরে একদিন দুপুরবেলা আমার ছোট মামা বাইকে করে কবরস্থানের পাশ দিয়ে আসছিল। ছোট মামার হঠাৎ মনে হলো কবরস্থানের পাশ থেকে বাইকটা যেন কেমন ভারী হয়ে গেল। যেমন কোনো মানুষ বাইকের পেছনের সিটে বসলে বাইকটা যেমন ভারী হয়ে যায়, ঠিক সেই রকম ভারী হয়েছে। ছোট মামা একবার বাইকের পেছনের দিকে তাকিয়ে দেখে পেছনের সিটে কেউ নেই, অথচ বাইকটা ভারী হয়ে রয়েছে। ছোট মামা আর কিছু না ভেবে বাইকটা চালিয়ে বাড়ির দিকে আসতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ছোট মামা লক্ষ্য করে যখন বাইকটা ওই দাদাটার বাড়ির সামনে আসে তখন সঙ্গে সঙ্গে বাইকটা হালকা হয়ে গেছে, যেন পেছনের সিটে বসা সেই ব্যক্তিটা বাইক থেকে নেমে গেল। এবারে দাদা বলতে আমি সেই দাদাটার কথা বলছি, যে দাদাটা কিছুদিন আগে বাসের চাকার নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছিল। আমার ছোট মামা প্রথম দিনই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেয়নি, আর বাড়িতেও কেউ কিছুই বলেনি। কিন্তু এরপর থেকে ছোট মামা যতবার দুপুরবেলা ওই কবরস্থানের পাশ দিয়ে বাইক নিয়ে আসে ততবার ছোট মামার সাথে ওই একই ঘটনায় ঘটে। ওই কবরস্থানের কাছ থেকে বাইকটা ভারী হয়ে যায় আর দাদাটার বাড়ির কাছে আসলেই বাইকটা হালকা হয়ে যায়। বারবার যখন একই ঘটনা ঘটতে থাকে তখন ছোট মামা এই ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় আর বাড়ির সবাইকে প্রথম দিন থেকে ঘটা এই পুরো ঘটনাটা খুলে বলে। সব শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায় আর দিদা ছোট মামাকে দুপুরবেলায় কবরস্থানের কাছ থেকে আসতে নিষেধ করে দেয়। তারপর থেকে আমার ছোট মামা দুপুরবেলায় ওই কবরস্থানের কাছ থেকে আসতো না। তবে পরে শোনা গেছে অনেকেই নাকি মৃত্যুর পর সেই দাদাটাকে ওইখানে দেখেছে। যাই হোক অমিতদা, এই ছিল পুরো ঘটনাটা। এটা একটা সত্যি ভৌতিক ঘটনা। এটা আমার ছোট মামার সাথে ঘটেছিল। যদি এটা ভালো লাগে তুমি পাঠ করে শুনিও। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। আশা করছি তোমাদের এই ঘটনাটিও ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না।
ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা বাড়াবো না। এবার তোমরা যে ঘটনাটা শুনবে সেই ঘটনাটা একটা পুনর্জন্মের ঘটনা। আর এই ঘটনাটা শুনে তোমাদের দারুণ লাগতে চলেছে। তাই আর একদম দেরি করব না, তোমরা অবশ্যই আরেকটু ধৈর্য সহকারে ঘটনাটা শোনো। চলো আমরা এবার শুরু করে দিই আজকের 3 নম্বর ঘটনা, অর্থাৎ পুনর্জন্মের একটি ঘটনা। দাদা, আমি রক্তিম। দাদা, আমি শৈশব থেকেই একটা অদ্ভুত ধরনের দুঃস্বপ্নে ভুগতাম। স্বপ্নে দেখতাম আমি কোনো এক অচেনা গ্রামে আছি। চারিদিকে বাঁশঝাড়ে ঘেরা একটা পুরনো কুঁড়ে ঘর, আর তার ভেতরে দাঁড়িয়ে আছে একদল মানুষ। তারা আমার দিকে তাকিয়ে অদ্ভুত দৃষ্টিতে যেন রাগে চোখে লাল হয়ে আছে। হঠাৎই একজন এগিয়ে এসে আমার গলায় ছুরি চালিয়ে দিচ্ছে। আমি চিৎকার দিয়ে জেগে উঠছি, আর বুক ধরপড় করতে থাকে। প্রথমে ভেবেছিলাম সাধারণ দুঃস্বপ্ন, কিন্তু সময় যত গড়ালো এটা ক্রমে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। আমি যেখানে যাই, যেখানেই থাকি, এই স্বপ্নটা মাঝে মধ্যেই ফিরে আসে এবং প্রতিবারই যেন নতুন কোনো খুঁটিনাটি যোগ হয়। কখনো দেখি আমার হাত পা বাঁধা, কখনো দেখি মাটির ঘরে মশাল জ্বলছে, কখনো দেখি আমার রক্ত ঝরছে, আর চারপাশে মানুষ হুল্লোড়ে, যেন কোনো অতীতের দৃশ্য যেটা আমি নিজেই ভুগেছি অথচ মনে করতে পারছি না। বাস্তব জীবনে এমন কিছু ঘটেনি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো প্রতিবার স্বপ্ন ভাঙার পরেও আমি বুঝতে পারি এর ভেতরের কিছু সত্যি আছে। আমি চেষ্টা করতাম এসব ঝেড়ে ফেলতে, পড়াশোনা, চাকরি সব কিছুর মধ্যে নিজেকে ব্যস্ত রাখতাম, কিন্তু ভেতরে ভেতরে যেন এক চাপা ক্ষোভ জমে থাকতো। কেন জানি অকারণে মাঝে মাঝে কোনো অচেনা মানুষকে দেখলেই রাগ হতো। আবার কখনো অচেনা গ্রাম বা নির্দিষ্ট ধরনের মাটির গন্ধ পেলে মনে হতো আগে এখানে ছিলাম। কলেজ জীবনে একবার বন্ধুদের সঙ্গে এক গ্রামে বেড়াতে গিয়েছিলাম, মুর্শিদাবাদের দিকে। হঠাৎ রিক্সা থেকে নামতেই কেমন যেন মাথাটা ঘুরে গেল, যেন চারপাশ চেনা, অথচ আগে কোনোদিনও যাইনি। রাস্তার বাঁকে একটা পুরনো মাটির বাড়ি দেখে বুকটা কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম এটাই সেই জায়গা যেটা আমি বারবার স্বপ্নে দেখেছি। বন্ধুরা মজা করছিল, কিন্তু আমি কেমন আচ্ছন্দের মতো হাঁটছিলাম। সেই বাড়ির দিকে ঢুকতে না ঢুকতেই চোখের সামনে ছবি ভেসে উঠল। মনে পড়ে গেল সব কিছু। আগের জন্ম আমি এই বাড়ির বাসিন্দা ছিলাম। নাম ছিল রঘুনাথ। গ্রামেরই এক গোষ্ঠী আমাকে জমি নিয়ে বিরোধের কারণে ধরে এনে মারধর করেছিল। তারপর রাতের অন্ধকারে এই ঘরেই আমার গলায় ছুরি চালিয়ে শেষ করেছিল। আমি অসহায়ভাবে মরে গিয়েছিলাম, কোনো বিচার হয়নি। সেই দুঃখ আর রাগ জমেছিল বুকের ভেতর, আর সেই কারণেই নতুন জীবনে বারবার আমাকে এই স্মৃতি ফিরিয়ে দিচ্ছিল। আমি যেদিন এটা বুঝলাম সেদিন থেকে শান্ত থাকতে পারিনি। প্রতিশোধ না নিলে যেন বুক ফেটে যাবে। তারপর থেকে খুঁজতে শুরু করলাম গ্রামের মানুষজন, আগের জীবনে যারা আমাকে মেরে ফেলেছিল। তাদের বংশধররা কি এখনও আছে? জেনে অবাক হলাম, হ্যাঁ আছে। তাদেরই একজনকে একদিন বাজারে দেখতে পেলাম। অদ্ভুত ব্যাপার হলো চেহারাটা দেখেই চিনে ফেললাম, যদিও আগে কোনোদিনও তাকে দেখিনি। আমি জানতাম এই মুখটা আমার শেষ মুহূর্তে ছুরিটা ধরেছিল। রক্তমাখা চোখে দাঁড়িয়েছিল। লোকটা এখন বুড়ো হয়েছে, কিন্তু চোখের ভেতরে দৃষ্টি এক ছিল। সেদিন থেকে আমি অদ্ভুত টান অনুভব করতে লাগলাম। তাদের দেখে মনে হতো গিয়ে বলি, তুই আমাকে মেরে ফেলেছিলি, কিন্তু আবার ভয় করতাম পাগল ভাববে। তাই আমি চুপ করে থাকতাম, কিন্তু ভেতরের আগুন নিমছিল না। তারপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। আমি যেই দিনই লোকটার কাছাকাছি যেতাম সেই দিনই রাতে আবার দুঃস্বপ্ন দেখা দিত। এবার শুরু হলো স্বপ্ন নয়, শরীরে চিহ্ন পড়তে শুরু করলো। এক রাতে ঘুম থেকে উঠে দেখি গলায় হালকা কেটে যাওয়ার দাগ, যেন কেউ সত্যি ছুরি চালিয়েছে। ডাক্তারকে দেখালাম, বললে অ্যালার্জি বা ঘুমের মধ্যে নিজের নখ দিয়ে কেটেছে, কিন্তু আমি জানতাম এর পেছনে অন্য কিছু আছে। ক্রমশ আমি বদলে যেতে লাগলাম। আমি আগের মতো শান্ত স্বভাবের ছিলাম না, ভেতরে একটা হিংস্রতা জমছিল। বন্ধু পরিবারের সঙ্গে ঝগড়া বাড়তে লাগলো। সবাই বলতো আমি নাকি অন্য মানুষ হয়ে গেছি। আসলে আমি তখন পুরোপুরি বুঝে গিয়েছিলাম আমার জন্মটাই হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। একদিন সাহস করে আমি লোকটার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে বেরোলো তার নাতি। আমার দিকে তাকিয়ে হেসে উঠল।
কিন্তু অদ্ভুতভাবে তার চোখে আমি সেই পুরনো শত্রুর ছায়া দেখতে পেলাম, যেন এক শরীর থেকে আর এক শরীরে বদলে গেছে। আমি জানতাম এই রক্তধারা আমার মৃত্যুর জন্য দায়ী, আর এদের শেষ না করলে আমার মুক্তি নেই। সেই রাতেই ঘুম আসছিল না। ভেতরে ভেতরে মনে হচ্ছিল কেউ আমাকে ঠেলছে। অদৃশ্য কোনো শক্তি বারবার বলছে, এবার সময় হয়েছে। আমি জানলার পাশে দাঁড়িয়ে অন্ধকার মাঠের দিকে তাকালাম। মনে পড়ে গেল শেষ রাতের কথা, কিভাবে বাধা অবস্থায় সাহায্যের জন্য চেঁচিয়েছিলাম, অথচ কেউ এগিয়ে আসেনি। এরপরে আরও কিছুদিন কেটে গেল। আমি লোকটার চারপাশে নজর রাখতে শুরু করলাম। ওর নাতি প্রতিদিন সন্ধ্যায় খেলতে যেত মাঠে। আমি ধীরে ধীরে তার সঙ্গে কথা বলা শুরু করলাম। প্রথমে ভদ্রভাবে বন্ধুত্ব করতে লাগলাম, কিন্তু ভেতরে আমি শুধু খুঁজছিলাম সুযোগ। আমার মনে হচ্ছিল যতদিন না ওরা আমার মতো যন্ত্রণা ভোগ করছে আমি শান্তি পাবো না। হঠাৎ এক রাতে আবার দুঃস্বপ্নে দেখলাম আমি ছুরি হাতে দাঁড়িয়ে আছি, সামনে সেই বুড়ো আর তার নাতি দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। আমি জেগে উঠলাম, ঘাম ভেজা শরীর, কিন্তু এবার বুঝলাম এ শুধু স্বপ্ন নয়, এটাই নির্দেশ। যাই হোক, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমার এক মন বলছিল তাদেরকে মেরে ফেলতে, কিন্তু আর এক মন বলছিল সে তো আগের জন্মের ঘটনা, আর আমি যদি তাদেরকে মেরে ফেলি তাহলে তো আমার পুরো লাইফটা শেষ হয়ে যাবে। যাই হোক, আমি আর দেরি না করে সেখান থেকে তাড়াতাড়ি যত সম্ভব বাড়ি চলে এসেছিলাম। আমার বন্ধুদের আমি এই ঘটনাগুলো বলেছিলাম, তারাই আমাকে বাড়িতে আসতে সাহায্য করেছিল। সত্যি কথা বলছি অমিতদা, বাড়িতে আসার পরে না আমি আর কোনোদিনও সেই স্বপ্ন দেখিনি। হয়তো ওইখানে যাওয়ার কারণেই আমার সেই স্বপ্নটা একদম পুরোপুরি শেষ হয়ে গেছে, আমার জীবন থেকে মুছে গেছে। কিন্তু সত্যি কথা বলতে নিয়তির চক্র এমনটাই। অনেকে হয়তো পুনর্জন্ম বিশ্বাস করে না, কিন্তু আমি জানি পুনর্জন্ম আছে, কারণ আমি নিজের চোখে বা নিজে এটা ফেস করেছি। আশা করছি তোমরাও এটা বুঝবে। অমিতদা, যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। দেখো রক্তিম, আমি তোমাকে একটা কথা বলি, পুনর্জন্ম হয় কি হয় না সেটা আমি জানি না, কারণ আমার পরিচিত কারোর সাথে এমন ঘটনা ঘটেছে কি না আমার এখনও পর্যন্ত জানা নেই। তবে এইসব পুনর্জন্ম নিয়ে আমরা অনেক ঘটনা শুনে আসছি বহু বছর থেকে। তবে একটা জিনিস আমি বলতে পারি, যেটা আমি নিজেও ফিল করেছি। ধরে নাও কোনো একটা গ্রামে গেছি, বা আমি ট্রেনে করে কোথাও একটা যাচ্ছি, জানলার দিকে তাকিয়ে আছি, দেখে মনে হচ্ছে না আমি এই জায়গায় আগে এসেছি, খুব চেনা, কিন্তু এদিকে দেখো আমি কিন্তু সেখানে কোনোদিনও যাইনি। এটাই কি পুনর্জন্ম? এটাই কি তাহলে হতে পারে যে আমি সেই আগের জন্মে সেই গ্রামে গিয়েছিলাম, তাই জন্য আমার চেনা লাগছে? মানে এগুলো কিন্তু খুব অদ্ভুত বিষয়, ভাবতেও কেমন যেন লাগে। জানি না আদতে কোনটা পুনর্জন্ম আর কোনটা কি, বাট এই পুনর্জন্ম নিয়ে অনেক রকম রিসার্চ আসে, যেখানে বলে যে হ্যাঁ সত্যি পুনর্জন্ম হয়। যাই হোক, এই ছিল ঘটনা। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি পুরো কোশ্চেনটা আমাদের ভৌতিক কথা পরিবারের ওপর ছেড়ে দিলাম, যে পুনর্জন্ম হয় কি হয় না। তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। তো আর কথা বাড়াবো না, এবার কমেন্ট সেকশনে চলে যাই। তোমরা অবশ্যই কমেন্ট করে দাও পুনর্জন্ম হয় কি না। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, সেকেন্ড কমেন্ট করেছে দীপিকা দাস, থার্ড কমেন্ট করেছে সাগর সাহা। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে শ্রীমান দে, দীপক রায়, লক্ষ্মণ সর্দার, সৌরভ বিশ্বাস, গীতা গোস্বামী, দিলশাদ আহমেদ, রাহুল বিশ্বাস, তৃষা জানা, পূর্ণিমা বেরা, অনন্যা ভৌমিক, অর্ণব, তনুশ্রী সাহা, কে এস পাল, সঙ্গীতা মজুমদার, অঙ্কুর চক্রবর্তী, বাপন দাস, মোহিনী পাল, সৌরভ বিশ্বাস, সঞ্জীব ঘোষ, রত্না রয়, দীপ মণ্ডল, হেমন্ত লিখেছে একবার হ্যালো করে বলতে, হ্যালো হেমন্ত। তারপরে কমেন্ট করেছে অনির্বাণ বিশ্বাস, সৌরভ দাস লিখেছে তোমার বলা গল্পগুলো শুনতে মনে হয় এগুলো আমার জীবনের একটা ঘুমের আর শান্তির জায়গা। তুমি যখন ঘটনা বলো সারাদিনের ক্লান্তি শেষ হয়ে যায় সেগুলো শুনে। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে প্রভাস বৈদ্য, লিখেছে হ্যালো অমিতদা, তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। অনেক দিন বাদে আবার চলে এলাম, তোমার নোটিফিকেশান পাওয়া মাত্রই তোমার কণ্ঠে ঘটনা শুনতে খুব ভালো লাগে। কয়েক সপ্তাহ খুব মিস করেছিলাম, এবার থেকে টাইম মতো চলে আসবো। একদম ব্রাদার। তারপরে কমেন্ট করেছে রাহুল বর্মন, ডিজে ভ্লগার অনিশ, দীপশ্রী দাস, বিশাল ঘোষ, অমিতা ঠাকুর, শিল্পা চ্যাটার্জি, রাহুল মাইতি, মলয় চক্রবর্তী, আদিবা মিম,
অভি স্টুডিও, শঙ্কর চক্রবর্তী, পাপড়ি দোলা, আকাশ সর্দার, মনিকা ত্রিপুরা, রৌনক দত্ত, অভি, কার্তিক সাহা, সুদেশনা সিংহ রয়, তোতুন হাজরা। লিখেছে অমিতদা 2 দিন লাগছে এপিসোড আসতে, আগে 1 দিন পর পর এপিসোড আসতো, একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে অমিতদা। সে তো 1 দিন পর পর এপিসোড আসা বছর 2 হয়ে গেছে গো। গত 2 বছর ধরে আমাদের মঙ্গলবার আর শনিবার করে ঘটনা আসছে। তারপরে কমেন্ট করেছে সংঘমিত্র রয়, রিয়া, রিকা। লিখেছে আজকাল অ্যাড আসছে, গল্প শোনার ইচ্ছেটাই মরে যায়, 1 মিনিট পর পর একটা করে অ্যাড। দেখো কতগুলো অ্যাড আসবে সেগুলো আমাদের হাতে নেই, আর যেহেতু পুজোর সিজন এখন একটু অ্যাড বেশি আসে, এটা ইউটিউবারদের কিছু করার থাকে না। তারপরে কমেন্ট করেছে সাগর খেটুয়া, শিহাব শাফিরউদ্দিন, সুশান্ত সাহা, লাবণী পাল, রিয়া। লিখেছে দিনে দিনে মনে হচ্ছে তোমার ঘটনাগুলো ভয়ঙ্কর আর মজাদার হয়ে উঠছে। একদম গো। তো এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা এরকম মজার মজার কমেন্ট করেছে। তোমরা মজার মজার কমেন্ট করো যাতে আমাদের এই পরিবার আরও অনেক দূর পৌঁছে যেতে পারে। তো আর একদম কথা বাড়াবো না, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।